রেডি, 1 2 স্টার্ট। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে উঁকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো, জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে, এরপর নদীতে ফেলে দেওয়া হয়েছে। লঞ্চ ঘাটে লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা। তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার কাছে এসে কিরমির করে বলেন, তুই খুন করছস? তোমার কেন মনে হচ্ছে এমন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব। যদি নানু পুলিশকে সব বলে দেয়, পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাল রাতেই তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? রাগে কাঁপছেন মঞ্জুরা। আসছি। হেমলতার নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার স্যারারে? তোর কি ক্ষতি করছে? আসছি বলেই কি আমি খুন করছি? এত রাতে তুই তার কাছে আর কি দরকারে আইবি? আমি তাকে মারতেই যাব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেটে উঠল। অস্পষ্ট কণ্ঠে বলে, নানু এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল কিন্তু খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছে। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণা ভরা দৃষ্টি হয়ে হেমলতার দিকে তাকিয়ে আছেন। পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় তার মাকে। মায়ের অতীতে কি ঘটেছে? কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে, নাকি অন্য কোনো কারণ? কোনো উত্তর নেই। এসব ভাবলেন, উল্টো মাথা ব্যথা ধরে। অন্য 8-10টা পরিবারের মতো কেন তারা না? নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিস্তব্ধরে পদ্মজাকে বললেন, পদ্ম। জি আম্মা। আমি হানিফকে খুন করিনি, কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যা বলে না, তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করল, তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিল আম্মা? হেমলতা জবাব দেননি, খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনার সুতো কাটল কারো পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে খাটে বসে থাকতে দেখলেন। বিরক্ত বোধ, কপাল কুঁচকানো। এই সেরি যা এখন থাইকা। পদ্মজার কান্না পায়, খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে চলে যায়। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। তিনি বই নিয়ে সড়কে উঠলেন। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটার হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে, চুপ কর না। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আইলে ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতেই পড়ে। লাবণ্যর কাছে এসে
হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের দিকে হাঁটা শুরু করলো। পদ্মার প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়িতে শুদ্ধ ভাষার কথা কইলে বাইরেও কইতে হইবে নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করলেন। সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবু তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। পরিবারের 2-3 জন সদস্য ছাড়া আর পদ্মজার 14 গোষ্ঠী মূর্খ। 2-3 জন এরকমই শুধু আঞ্চলিক ভাষায় নাকি পারেই না। সত্যিই আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন, উনিও বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলি এবং শুদ্ধ বলতেতেই আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আচ্ছা বাদ দে, শুন, কাইল আমরার বাড়ির নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে উঠল, প্রশ্ন করলো, কেন আসবে? কোন নায়ক? শুটিং করতে? ছবির শুটিং? পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়ির সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে চায়। তাই অভিনয় শিল্পদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ করে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বল না লাবণ্য আপা, দাঁড়া মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হতেই বলল, লিখন শাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়েই আলোচনা করলো। দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শেয়ালের কারবার। রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি। আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি নিয়ে এসেছিলেন। গ্রামে খুব কম লোকই হাতে ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা পেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকি দিল। হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ জানে। প্রতিটি ঘরের কারো না কারোর পরনে তার সেলাইয়ের কাপড় আছেই। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়। হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল। না আম্মা, কাজ আছে। পানি দিয়ে যাও। হেমলতা জগ বাড়িয়ে দেন। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা, সদগা কোন মুরগিটা দেব? হেমলতা গতকালে স্বপ্ন দেখছে বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি সদগা দিবেন বলে মন স্থির করছেন। সকালে পদ্মজাকে মনের কথা জানালেন। সাদা মুরগিটা দিয়ে দিস। মুন্না কি আসছে? না, প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে, কিছুক্ষণ পরই আসবে। হেমলতা আর কথা না বাড়িয়ে পদ্মজাকে কলপার থেকে পানি নিয়ে আসে। আছরের আজানের সাথে সাথে মুন্নাও আসলো। গ্রাম সচ্ছল, পরিবার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা পরিবার সচ্ছলতা আছে। আটপাড়ায় টিউবওয়েল মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিনই অনেকে আসে। তার মধ্যে নিয়মিত একজন মুন্না। 10 বছরের একটা ছেলে, মা নেই, বাবা পঙ্গু, সদরে বসে ভিক্ষা করে। পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনেই হেঁটে ঘাটে মুন্নাকে দেখতে পেল। ডাকলো, মুন্না। মুন্না ফিরে তাকায়। পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয়। পদ্মজা না বললে বুঝে যায় ছদকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত কেলিয়ে হাসলো। হাসিস কেন? নে মোরগ, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না যে কি খুশি হয় তা তাকে দেখলেই বোঝা যায়। খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল। কি সুন্দর মুন্নার হাসি। পদ্মজা বলল, খুব খুশি। হ, দোয়া করবি আমরা যেন ভালো থাকি।
করবাম আপা। আচার খাবি মুন্না? হ খাইবাম। পদ্মজা আবার হাসলো। মুন্না পেটুক, খাওয়ার কথা শুনলেই চোখ ছলছল করে। পদ্মজা আচার নিয়ে আসে, মুন্নার সাথে বসে আরাম করে খায়। মুন্না একটু একটু করে খেতে লাগলো। আপা, তুমি খুব ভালা, তাই? হ, বড় হইয়া তোমারে বিয়ে করবাম আমি। পদ্মজা বিষম খেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। বিয়ে নামটা শুনলে লজ্জায় লাল টুকটুকে হয়ে যায়। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতার রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার, তাই তিনি বিকেলে রান্না করে রাখেন। আম্মা আমি রাধি, লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায়। কোনো সাহায্যের প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন, লাউ নিয়ে আয়। ছিঁড়ে আনবো? না, লাহারি ঘরে আছে। লাহারি ঘরে নাই। পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাপ পেয়েছে, এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙা ইত্যাদি সব রকমের সবজি মেলা বাড়ির চারপাশ ঘিরে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোঁকের উপদ্রব বেড়েছে। জোঁকের ভয় অবশ্য নেই তার। হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন। মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার, এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গরনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহই পদ্মজার যন্ত্রণা। এই দেহ ধ্বংস হবে। পদ্মজার ওষ্ঠদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনীর রূপসীর জন্ম হলো? জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না। যদি থাকতো, হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না এবং পদ্মাবতীর মতো রূপসীর জন্ম দিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। যারা আজ পর্যন্ত স্কুল নেই, ফজরের নামাজ পড়ে 3 বোন পড়তে বসছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মায়ের নামাজ পড়তেই হবে এবং হেমলতাকে এই শিক্ষাই দিয়েছে, তাই সেও তার মেয়েদেরকে নামাজের শিক্ষাই দিচ্ছে। সে ঝিমোচ্ছে আর পড়ছে না, তা দেখে পদ্মজা আর পূর্ণার ঠোঁট টিপে টিপে হাঁটছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়া হচ্ছেই না, সেই সাথে পদ্মজা আর পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। প্রেমা সচকিত হয়ে চট করে চোখ খুললে। ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো। হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়, পরে খুশি হয়ে যায় আবার। পূর্ণা মুখ ভার করে ফেলল। তার তো পড়তে ইচ্ছা করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেয় না কেন? হয়তো ছোটবেলা ছাড় দিতেন, মনে নেই। সে আবার খুব দ্রুত সব ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে তাই মনে থাকে। পূর্ণা খুব দ্রুত ভুলে যায়। সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদের বাড়িতে ঢুকেন। হাতে ঝাঁকি ঝাল, বড়শি, কাঁধে পাটের ব্যাগ। মোর্শেদ বাড়ি ফিরলেন। পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারেন অনেক। অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন। মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা এবং প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে। মোর্শেদ কাঁধের ব্যাগটা উল্টো করে ধরেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হেমলতাও ভারী খুশি হন।
পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হলেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে। হুনো, লতা আমার আম্মারে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রাখবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি। মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান। এরপর পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকবানি। গামছা নিয়ে তিনি কলপারে চলে যান। পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান। তখন হেমলতা মোর্শেদকে শাসন করেন। ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি বাড়ি ফিরল না কোনোদিন। মোর্শেদ গোসল ছেড়ে রোদ পোহাচ্ছিলেন। সকালের রোদ মিষ্টি। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন। আরে মিয়া চাচা, আহেন আহেন, পূর্ণারে চেয়ার আইনা দে। খবর কি? পূর্ণা চেয়ার এনে দিল। রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন, এই মাইয়া যা পানি লইয়া অনেকক্ষণ ধইরা দমরা আটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলেন, খবর তো ভালাই। বাবা, সেরিডারে কি বিয়ে দিবি না? 2 বছর যাক পড়তাছে, যখন মেট্রিকটা পাশ করুক। কি কন? মেজোডা না, বড়ডা। তোমার বউ তো মরিচের লাহান, কোনো বাহনই রাজি হয় না। তুমি বোঝাও, পাত্র খাঁটি হীরা, বাপদাদার জমিদারি বাড়ি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই তারা। তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে দেবেন না, এবং সে পারবেও না। হেমলতা তা হতে দিবে না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ের যখন চায় না সেটি পড়ুক। রশিদ নিরাশ হলেন। ভেবেছিলেন মোর্শেদ রাজি হবেন। তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন। এরপর বড় অসুখে পড়লেন, তাই মোর্শেদ বাড়ি ফিরছে শুনেই আসতে পারেননি। আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে। কিন্তু মোর্শেদের জবাববন্দিতে তিনি আশাহত হলেন। কটমটে গলায় বললেন, যুবতী ঘরে রাহন ভালা না, যখন বংশে কালি পড়বে তখন বুঝবা। হুনু মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালা থাকে না। পাপকাম এদের চারপাশে ঘুরঘুর করে। বেশি ভালা থাকতেই জামাই ধইরা দেওন লাগে, বুঝছো নি? তোমার বউরে বোঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন। জমি জমা, বাড়ি ঘর সবকিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো। রশিদ ঘটক যেতই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিষয়ে কথা তোলেন। হেমলতা সাফ নাচক করে দেন। তিনি শ্বাসকণ্ঠে বুঝিয়ে দিন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন। শেষে কথাটা বেশ কঠিন করেই বললেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মোর্শেদের তিরিক্ষ মেজাজ। তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন। রাগে টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠ্যাংও পাইবা না। এই সেরি মজা বুঝাইব। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মোর্শেদকে কিছু কঠিন কথা শোনালেন। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাত ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়ির থেকে তারও খুব ভালো লাগে। পূর্ণা, প্রেমা কত খুশি হয়। বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বোঝে না। মানুষের কথায় নাচে,
সারাক্ষণ মস্তিষ্কে একটাই বাক্যর পূজা করে, মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লইগ্গা ঘরটা সাইরা লাহারি ঘরে উঠা পর। কিসের দরকারের জন্য? শুটিং করার লইগ্গা মাতব্বর বাড়ির যারা আইছে তারার বলি আমরার বাড়ি পছন্দ হইছে, বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কথা দিয়ে আইছি, কাইলে উঠতে কইয়া দিছি। হেমলতা বিরক্তি হতে গিয়েও পারলেন না। সত্যি অর্থের খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে। তিনি মোর্শেদকে বললেন, টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বলবানে, এখন সব গুছাই লও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে, অথচ সে দেখতেই পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুগত করছে আল্লাহকে, যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পায়। আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যায়। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। লিখন চিত্রার পাশের চেয়ারটা বসলো। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমাচু হয়ে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগা ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে। মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সে করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে? 4 ফুট উচ্চতার। মগা উৎসাহিত জবাব নিয়ে বলল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখে। মগা মদন কারো নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে। এই আপাতত শুটিং স্থগিত হয়ে গেছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে, হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করছেন। বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবারও দেখিনি। এরপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করল। মগা বলল, ওই যে লাহারি ঘর, ওইটাতে আছে। লাহারি ঘর মানে কি? মগার বদলে লিখন বললেন, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে। কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে মগা। বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব, ঠিক আছে? আচ্ছা আপা। এই লিখন যাবা? ওই তো সামনেই, আলসেমি করো না। মগা হই হই করে উঠল, না না না, বেড়া লইয়া যাওন যাইত না, বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করল, মানা কেন? বাড়ির বড় সেইডারে তো আপনারা দেখেন নাই? সুন্দরী, আগুন। এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখ। সেইডারে স্কুল ছাড়া আর কোনো হানেই যাইতে দেই না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে, লাহারি ঘরে বেড়া মানুষ না যাইতে। এই সেরেই লইয়া বহুত কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 6 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টো চোখ, 2টো মেয়ে এসেছিল। ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে না। লাহারি ঘর 2 ভাগ করা হয়েছে চাদর দিয়ে। এক পাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, অন্য পাশের চৌকি পদ্মজা, পূর্ণা ও প্রেমার দখলে।
লাহারি ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পিছনে অনেক কিছু কচু গাছ ছিল। হেমলতা মোর্শেদকে নিয়ে জায়গা খালি করেছে। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে। এতে মোর্শেদের সাহায্য ছিল না। হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন। শুটিং দলে অনেক পুরুষ, পদ্মজাকে ভুলেও তাদের সামনে নিয়ে আসা যাওয়া দিবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দেই। পরক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে। কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ পদ্মজার হাতে সূচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে। কি জন্য এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরে থাকেন। আম্মা, আজ আমি রাধে? পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতার রাখতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নার ঘরে পাঠান না। সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার গায়ে লাগে। তিনি হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স 36। শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মণি অন্যদের তুলনায় বড় আর গাঢ়। চোখ দুটোকে গভীর পুকুর মনে হয়, ছিমছাম গরম। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর, তবে তারা তিন বোনই মায়ের মতো চিকন আর লম্বা। আচ্ছা, আজ তুই রাঁধবি। পদ্মজা ভাবেনি অনুমতি পাবে। আদুরে উল্লাসে প্রশ্ন করে, সত্যি আম্মা? যা জলদি, আসরের আজান পড়েছে। পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা বাটপাড়ি করে। এ নিয়ে কিছুক্ষণ পরপর তাদের মাঝে তর্ক হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির গোদা গন্ধ পেল। কি সুন্দর অনুভূতি! মোর্শেদ পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুঁচকে ফেললেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, এই সেরি রাঁধতে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি। কতদিন কইছি এই সেরির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে? মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেয় না। তার আগেই জবাব ছুড়ে দেয়, খেতে ইচ্ছে না হলে খাবা না? রাইতবেলা না খাইয়ে থাকবা আমি? খাবার রেখেও যদি না খেতে হয় সেটা তোমার সমস্যা। আমি বা আমার মেয়ে কেউই না করিনি। মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি যেন বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন। আঙুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না। পদ্ম তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন, তবে কিরমির করে বললেন, পদ্ম আমার সেরি না, পদ্ম তোমার মেয়ে। আর একটা কথা, বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মোর্শেদ দমে যান। চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন। চোখের দৃষ্টি স্থির। পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সাথে পারা যায় না। অথচ একসময় কত মেরেছে হেমলতাকে। হেমলতার পিঠে, উরুতে, ঘাড়ে এখনো মারের দাগ আছে। সময় কোনো জাদু বলে হেমলতাকে পাল্টে দিল, জানা নেই মুর্শেদের। রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানলো লাহারি ঘরে গিয়েছিলাম। মগা যে মেয়েটার কথা বলছিল তাকে দেখতে। চিত্রার কথায় লিখন স্যার আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না, খুঁত খুঁজে বের করতেই ভালোবাসে। নিজেকে খুঁতহীন সেরা সুন্দরী মনে হলো। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নাম জানি কি? চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায়। এখনো পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা।
চিত্রার পাশ থেকে সেলাই প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? চলচ্চিত্রের চিত্রার মায়ের অভিনয় করছে। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভিতর নিষ্কিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হয়। এত শ্রী ভগবান দিয়েছে মেয়েটাকে। লিখন শাহ উপস্থিত সবাই অবাক। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা, অবিশ্বাস্য। সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করল। গলার জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল। আগ্রহ বেশি লিখন শাহের। যখন শুনল পদ্মজার 16 বছর, সে দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে। তবু লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনো 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে। লিখন আনমনে হেসে উঠল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারিদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের। মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচতেছে। তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না। পদ্মজার ঠোঁট কামড়ে কাঁদছে, 2 চোখ জ্বলছে খুব। মোর্শেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেললেন পদ্মজার মুখে। চোখে ঝোল পড়েছে। তা নিয়ে হেমলতার সে কি রাগ। মোর্শেদ অবশ্য চুপ ছিলেন। তিনি তো রাগ মিটিয়েছেই, আর তর্ক করে কি হবে। পদ্মজা তাকালো। হেমলতার ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে রে মা? পদ্মজা জবাব দিতে পারল না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার। মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি। সবাই তার দোষ খোঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। পদ্মজা ছিচকাদুনি। ছোট থেকেই কাঁদছে, তবুও জল ফুরোয় না, মন শক্ত হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতার সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন। চুপ করে পদ্মজার ফোঁপানো শুনলেন। পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল। তার মাথা নত। হেমলতা উদাস গলায় বললেন, এভাবে চলবে না পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ আঘাত করেই কাঁদানোর জন্য। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবে? শক্তি থাকবে, শক্ত হও, বুঝিয়ে দিবে। ভুলে গেছি। পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম